আজকের যে গল্পটা আমরা পড়ব, আলোচনা করব, সেই গল্পটার নাম হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পটা হচ্ছে লেখক আশাপূর্ণা দেবীর লেখা, এবং তার সম্পর্কেও আমরা কিছু জানবো গল্পটা পড়তে পড়তে। এইবার এই গল্পের মানে যে মূল বিষয়বস্তুটা, তোমরা হয়তো গল্পটা পড়েছো, গল্পটা খুব সুন্দর। গল্পটা আজকে লাইন বাই লাইন ধরে ধরে আমি এরপর আলোচনা করব, তারপর কিছু প্রশ্ন উত্তর নিয়েও আমি আলোচনা করব। কিন্তু এখন আমি একটু বলে রাখি গল্পটা সম্পর্কে। এই গল্পে আমরা দেখতে পাবো যে তপন বলে একটি চরিত্র রয়েছে, যে একটি ছোট্ট ছেলে স্কুলে পড়ে, এবং তার ছুটি, গরমের ছুটি। সেই সময় দেখা গেছে যে সে মামাবাড়িতে তার আহ, ছোট মাসি যে ছিল, তার ছোট মাসির বিয়ে উপলক্ষে সে গিয়েছে সেখানে। এবং সেখানে তার যে ছোট মেসো, অর্থাৎ সে মাসি যাকে বিয়ে করেছে, তার সাথে আলাপ হয়। এবং সে জানতে পারে যে তার যে ছোট মেসো, তার অনেক গল্প, অনেক লেখা বের হয়, অর্থাৎ তার ছোট মেসো হচ্ছে একজন লেখক। এবং তপনের কি ধারণা ছিল? তপনের ধারণা ছিল যে যারা লেখক হন বা কবি হন, এই ধরনের মানুষ যারা হন, তারা কোনো সাধারণ মানুষ কখনোই হতে পারে না। যেরকম আমাদের বাবা, কাকা, দাদা, আমরা যেরকম একদম সাধারণ মানুষ, এরকম ধরনের মানুষ হতে পারে না বলে ধারণা ছিল হচ্ছে তপনের। কিন্তু এখানে আমরা কি দেখতে পাবো? যে তপনের ধারণাটা বদলে যাবে। তপনের ধারণা বদলাবে কি? সে দেখতে পাবে তার যে ছোট মেসো, অর্থাৎ তার মাসির সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেই মেসো কিন্তু একজন লেখক। ঠিক আছে? তার বিভিন্ন বই বেরিয়েছে, এটা সে জানতে পারবে। এবং এই যে লেখকরা অন্য কোনো গ্রহের মানুষ হয় না, বা আকাশ থেকে পড়া কোনো কেউ কিছু নয়, সাধারণ মানুষ, সেটা কিন্তু তপন বুঝবে। এরপরে আমরা দেখব যে তপনেরও মনে হবে যে তার ছোট মেসো যখন লেখক হতে পারে, তখন সে তো অনেক গল্প পড়েছে, সে কেন লিখতে পারবে না, সে কেন লেখক হতে পারবে না। এরপর আমরা দেখব কি, যে তপনও কিন্তু গল্প লিখবে। ঠিক আছে? এরপর এই যে তপন গল্প লিখবে, তপন কি নিয়ে গল্প লিখবে, এবং তপনের যে স্বপ্ন, কোথাও হয়তো তার স্বপ্ন ছিল যে সে লেখক হবে, তার এই যে স্বপ্ন, সেটা কি আদৌ পূরণ হলো? এবং সে কি আদৌ মেসোমশাইয়ের মতো হতে পারলো, বা তার গল্প কি আদৌ ছাপা হলো? এই সমস্ত ঘটনা বা এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা গল্পটা পড়তে পড়তে জানব। আজকের যে গল্পটা আমরা পড়ব, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। আচ্ছা, এই জ্ঞানচক্ষুর গল্পটা যিনি লিখেছেন, তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। এবং আমাদের যে বইটা পাঠ্য রয়েছে, সেখানে কিন্তু অলরেডি আশাপূর্ণা দেবী সম্পর্কে বেশ কিছু দিয়ে দেওয়া রয়েছে, এবং সেটা আমাদের পড়লেই হবে। যেখানে বলছে যে 1909 থেকে 1995, অর্থাৎ তার জন্ম এবং মৃত্যু। এবং তিনি হচ্ছেন অন্যতম প্রধান বাঙালি লেখিকা। জন্ম হচ্ছে তার কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ তার ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। সেই বইগুলোর নাম আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে কি: ছোট ঠাকুরদার কাশি যাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয় ডিলিট এবং নানান সরকারি খেতাবে ভূষিত হন। অর্থাৎ জ্ঞানচক্ষুর লেখিকা যিনি আশাপূর্ণা দেবী, তার জন্ম এবং মৃত্যু এবং তার জীবনী সম্পর্কে কিছুটা আমাদের জানা প্রয়োজন, যেটা আমরা একদম এই যে গল্পটা রয়েছে, এই গল্পটা যখন শেষ হবে, তারপরে ঠিক এই জায়গাতে অলরেডি দেওয়া রয়েছে। আচ্ছা, ঠিক এই যে এই পোর্শনটাতে আমরা পেয়ে যাব এই যে আশাপূর্ণা দেবী সম্পর্কে 1909 থেকে 1995, যেটা আমি বললাম, সেটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা,
এটা জানার পর আমাদের লেখিকা সম্পর্কে জানা হলো। লেখিকা সম্পর্কে জানাটা আমাদের প্রয়োজন। যিনি লিখছেন তার জন্ম মৃত্যু জীবনী কিছুটা অন্তত আমাদের জেনে রাখাটা দরকার। এবার আমরা এই গল্পটি পড়ব। আচ্ছা, আমি লাইন বাই লাইন ধরে ধরে গল্পটা পড়ছি এবং এর মধ্য থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। বলছে দেখুন, জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ লাইন, একদম তুলে দিতে পারে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন মার্বেল হয়ে গেল? যখন আমরা গল্পটা পড়বো তখন আমরা বুঝতে পারবো। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর, অর্থাৎ তার মেসোমশাই কি হচ্ছে, একজন লেখক। তার মানে কি, তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? তপন এটা কখনোই ভাবেনি যে একজন যে সত্যিকারের যে লেখক হয় সে আমাদের মতন, অর্থাৎ বাবা, কাকা, দাদা, মামা, কাকু এদের মতন যে একদম সহজ সাধারণ মানুষ, এটা কখনোই কিন্তু তপনের মনে হয়নি। কিন্তু নতুন মেশোকে দেখে তার জ্ঞান চক্ষু খুলে গেল। কার? তপনের জ্ঞান চক্ষু খুলে গেল। অর্থাৎ এখানে সে কি বুঝতে পারলো, যে না, লেখক মানে কিন্তু এরকম নয় যে সে ভিন্ন গ্রহের কোনো প্রাণী। লেখক মানে হচ্ছে আমাদের মতোই সহজ সাধারণ মানুষ। এটা তপন বুঝতে পারলো। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন। তাছাড়া কি, ঠিক ছোট্ট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এই দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। অর্থাৎ এখানে তার মেসোমশাই কেমন সেটা বলছে। মেসোমশাই চরিত্র বর্ণনা দিলে এরকম ধরনের আমাদের এখান থেকে বুঝে আমাদের উত্তর করতে হবে। এইবার তার মানে কি পেলাম আমরা? মেসোমশাই হচ্ছে ছাপোষা বাঙালি ঘরের যেরকম মানুষরা হয়, যেরকম বাবা, কাকা, দাদা যারা থাকে, তারা ঠিক যেরকম ভাবে কথা বলে, যেরকম ভাবে আলোচনা করে, এখানেও কিন্তু সেটাই বলছে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে মেশো কেন শ্বশুর বাড়িতে এসে রয়েছে? কারণ মেশোরও গরমের ছুটি চলছে। আর মামার বাড়িতে তপন কেন এসেছিল? তপন এসেছিল কিন্তু বিয়ে উপলক্ষেই এসেছিল। আচ্ছা, তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদেরই মতন মানুষ। তাহলে তপন এটা কি বুঝতে পারলো, যে একজন লেখক মানেই কোনো আকাশ থেকে পড়েছে এরকম কোনো জীব নয়, আমাদের মতোই, অর্থাৎ তপনের মতোই হচ্ছে সাধারণ মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপন কি ভাবছে, তাহলে সেও তো লেখক হতে পারে, তারই বা লেখক হতে বাধা কোথায়? মেসোমশাই কলেজের প্রফেসর, তার মানে তপনের মেসোমশাইকে, তপনের মেসোমশাই হচ্ছে কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। অবশ্য তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। অর্থাৎ তপন একটি গল্প লিখেছে, সেই গল্প ছোট মাসি নিয়ে গিয়ে কি করেছে, মেসোমশাইয়ের কাছে চলে গেছে।
তপন অবশ্য মাসির এই হইচইতে কিন্তু মনে মনে পুলকিত হয়। মুখে আ আ যতই করুক, তাই তো? আয় আ আ করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। খুব গুরুত্বপূর্ণ লাইন। কেন সে মনে মনে পুলকিত হয়? তার গল্পটা মেশোর কাছে নিয়ে গেছে বলে। এর কারণ সে মনে করে তার যে লেখা এর প্রকৃত মূল্য কেউ যদি বুঝতে পারে তাহলে সেটা একমাত্র মেসোমশাই বুঝতে পারে। কেন? কারণ তিনি নিজেও লেখক। রত্নের মূল্য জহুরির কাছেই, তাই না? রত্নের কে চিনতে পারে? প্রকৃত রত্ন একজন জহুরিই চিনতে পারে, তাই তো? এখানে তপন যে কতটা মূল্যবান বা তপনও যে লিখতে পারে, এই যে রত্ন তপনের মধ্যে রয়েছে, তপন যে নিজেও একটা রত্ন, সেটা কে বুঝবে? সেটা জহুরি অর্থাৎ তার মেসোমশাই বুঝতে পারবে। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কে বলছে এটা? মেসোমশাই বলছে তপন সম্পর্কে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজটা হবে সেটা। গুরুত্বপূর্ণ লাইন, মেশোর উপযুক্ত কাজটা হবে সেটা। আমি যেগুলো গুরুত্বপূর্ণ বলছি তোমরা চেষ্টা করো লাইনগুলোকে একবার পেন্সিল দিয়ে দাগিয়ে নিতে, ঠিক আছে? কি বলছে? তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। এই কথাটা কে বলল? মাসি বলল। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশোর কোনটা উপযুক্ত কাজ হবে? যে মেশো হয়ে সে কি করবে? তপনের গল্পটা ছাপিয়ে দেবে, এটাই তার উপযুক্ত কাজ হবে। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে কোন পত্রিকার কোন কিসের কথা পেলাম? সন্ধ্যা তারার কথা পেলাম। সন্ধ্যা তারার সম্পাদক, তাই তো? নেক্সট কি? বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কখন ওঠে কথাটা? বিকেলে চায়ের টেবিলে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। এখান থেকে কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে। কিরকম? যেমন কি বলছে যে এই বয়সের ছেলেমেয়েরা অর্থাৎ তপনের মতন বয়সের ছেলেমেয়েরা কি কি ধরনের গল্প লেখে? এরা রাজারানীর গল্প লেখে, এরা খুন, জখম, অ্যাক্সিডেন্ট এবং না খেতে পাওয়া এই ধরনের গল্পগুলো তারা লেখে। এটা একটা প্রশ্ন পেলাম। দ্বিতীয় কি? তপন কি ধরনের গল্প লিখেছে? তপন সেদিকে যায়নি, সে কি ধরনের গল্প লিখেছে? সে লিখেছে হচ্ছে ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, অর্থাৎ স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা এবং অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে তপন। তাহলে এখান থেকে পেয়ে গেলাম দুটো। তপন বিহল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে দিন গণে। কৃতার্থ হয়ে বসে আছে কেন? কারণ সে ভাবছে যে মেশো তার গল্প নিয়ে গেছে, অর্থাৎ সত্যিই তার গল্পটা ছাপা হবে, এই জন্য সে কৃতার্থ হয়ে যায়। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে, নতুন মেশোকে দেখে জানলো সেটা। অর্থাৎ কি? সে গল্প প্রচুর পড়েছে, কিন্তু তার এই ধারণা ছিল না যে এই যে শুধুই এটাই জানা ছিল না। কোনটা জানা ছিল না? সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে। গল্পটা এতটাই সহজ যে মানুষই লিখতে পারে, এবং কি নতুন মেশোকে দেখেই কিন্তু সে সেটা জানতে পেল। তবে আর পায় কে তপনকে? দুপুর বেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি
মা না নিয়ে ছাড়েননি, বিয়ে বাড়িতে কোনটা না নিয়ে ছাড়েননি? হোম টাস্কের খাতা। আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল তপন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। বোঝা গেল? তাহলে দুপুরবেলা সে কি করলো? তার হোম টাস্কের খাতা নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল এবং আস্ত একটা গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার? এই যে সত্যি সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকেও এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। কাকে বলে প্রথম? ছোট মাসিকে বলে, আনন্দে, কারণ সে একটা গল্প লিখে ফেলেছে। ছোট মাসিকে, ছোট মাসিও চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। তাহলে তার ছোট মাসি তপনের থেকে কত বড়? 8 বছরের বড়। হলেও কি? হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা সে কি করলো? ছোট মাসিকেই সর্বাগ্রে, মানে সবার আগে সে বলতে গেল। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে। কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোস, তোর মেসোমশাইকে দেখাই। এইবার ছোট মশাই কি করলো? যে তার মেসোমশাই অর্থাৎ তপনের মেসোমশাইকে দেখাতে গেল। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পে সেই আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্যে হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, অর্থাৎ সে গল্পটা কিভাবে লিখেছিল সেই কাহিনীটা আমরা জানতে পারলাম। এরপর কি? এদিকে বাড়িতে তো তপনের নাম হয়ে গেছে। কি নাম হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তপনের বাড়িতে কি নাম হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। তাহলে তপন আরো কতগুলো গল্প লিখেছে? আরো 2-3টে গল্প লিখেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে। লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় সেই ঘটনা ঘটলো। প্রথম গল্পটি সম্পর্কে মানে যেই গল্পটা তার ছোট মাসি ছোট মেশোকে দিয়েছিল ছাপানোর জন্য, সেই গল্পটা সম্পর্কে সে আশাই ছেড়ে দিয়েছে, যে এত দিন হয়ে গেছে এখনো কিছুই তো দেখতে পেলাম না, তাই আশা ছেড়ে দিয়েছে। এবং বিষণ্ণ মন নিয়ে যখন সে বসে আছে, এই সময় ঘটলো একটি ঘটনা। এমন সময় ঘটলো সেই ঘটনা। কি ঘটনা ঘটলো? ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো। হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা, সেই সন্ধ্যা তারা যার কথা সে বলেছিল, অর্থাৎ মেশো বলেছিল। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন, অর্থাৎ সন্ধ্যা তারা নিয়ে এসে এলো কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কারণ তপনের কোথাও আশা জেগে ওঠে, হয়তো তার গল্পটাই ছাপা হয়েছে। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটা এলো? এগুলো কিন্তু তপন ভাবছে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায় লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? তাহলে তপনের পুরো নাম কি? তপন কুমার রায়। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্র মানে আমরা জানি যে কোনো বইয়ের একদম শুরুতে কোনো কবি, কোনো লেখক যাদের লেখা বইতে ছাপানো হয় তাদের নাম পরপর দেওয়া থাকে, সেই সূচিপত্র। সূচিপত্রেও নাম রয়েছে তার, তপন কুমার রায়। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়, অর্থাৎ তার গল্পের নামটা কি? গল্পের নাম কিন্তু প্রথম দিন। খুব গুরুত্বপূর্ণ লাইনগুলো।
সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বা রে, চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ওই কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথা। তো মেশো যে কারেকশন করে দিয়েছে সেই কথাটাই বড় হয়ে ওঠে। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। অর্থাৎ কোথাও যেন তপনের লেখার প্রতি তারা বিশ্বাস করতে পারছে না। সে যে কারেকশন করেছে মেশো, সেটার ওপরই জোর দিচ্ছে বেশি। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। তার এই কথাটা কে বললেন? মেজো কাকু বললেন। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। কি খাচ্ছে ছোট মাসি? ডিম ভাজা খাচ্ছে আর চা খাচ্ছে। মেশো কি খাচ্ছে? শুধু কফি। আজ আর অন্য কথা নেই। কি কথা হচ্ছে? শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মাহাত্ম্যের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সেই আহ্লাদ কিন্তু তপন খুঁজে পাচ্ছে না। কারণ কি? কারণ মেসো মশাইয়ের প্রাধান্যটাই বেশি হয়ে গেছে, যে সে কারেকশন করে দিয়েছে বলে তার গল্প, এবং তার সাথে সাথে কি সে সন্ধ্যাতারা সম্পাদকদের দিয়েছে বলেই না ছাপা হয়েছে, এইগুলো শুনছে। তাই জন্য তপনের আর সেই ব্যাপারটা নেই। অনেকক্ষণ পরে মা বলেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। বাবা, তোর পেটে এত এত? এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই, পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে চায়। কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোড়া তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না। তার মানে তপনের গল্পটা আদৌ তপনের গল্প নয়, সেটা মেসোমশাই লিখেছে নিজের মতো করে। বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হারিয়ে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। অর্থাৎ গল্পটা সে বলছে, সবাই ধন্যি ধন্যি করছে। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কেন? তা তপন জানে না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। খুব গুরুত্বপূর্ণ লাইন। কিসের থেকে দুঃখের এবং অপমানের কিছু নেই? অর্থাৎ এই যে তপন নিজে গল্পটা লিখলো, তার নামে ছাপা হলো ঠিকই, কিন্তু আদতে তার লেখা গল্পই নয়। তপন কি মনে করলো যে সে যা হোক, যেভাবে হোক, তাই সে লিখবে, তবুও তো তার নিজের হবে। কিন্তু এখানে তপন আশা করেছিল তার গল্পটা ছাপা হবে, কিন্তু সে দেখতে পেল কি, যে আদতে আগাগোড়া হুবহু পুরোটা চেঞ্জ করে দিয়েছে, পুরোটা পাল্টে দিয়েছে। নিজের মতন করে লিখেছে মেসোমশাই, এবং লিখে সেটা তপনের নামে ছাপিয়ে দিয়েছে। এখানে একদিকে যেমন মেসোমশাইয়ের গুণগান গাওয়া হচ্ছে তার বাড়ির প্রত্যেকে, তপনের লেখার প্রতি যে একটা গুরুত্ব দেওয়া, তার থেকে বেশি
বাহবা দিচ্ছে। মেসোমশাই কারেকশন করে দিয়েছে এবং মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকাতে বলেছে, তাই তারা এই গল্পটা ছাপিয়েছে। তারই প্রাধান্য দেখতে পাচ্ছে তপন। এবং তার থেকে আরো বড় বিষয় কি দেখতে পারে, যে আনকোরা পুরোটাই বদলে দিয়েছে। তপন যে গল্পটা লিখেছে সেটা একেবারেই এটা নয়। এই যে একটা অপমান, এই যে একটা কষ্ট, এই যে একটা দুঃখ, এটা তপনের হতে থাকে। এবং তপন তখন কি করে, তাই সে ছাদে উঠে কি করে, শার্টের তলাটা তুলে চোখ মোছে, অর্থাৎ তার কান্না হয়ে যায়, কান্না চলে আসে, তার কাছে অপমানিত হয় সে। তখন সে কি মনে করে, যে এরপর সে যা পারবে সে নিজেই লিখবে। আর যেন তাকে এরকম শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, বা তপন যখন নিজের গল্প পড়তে বসবে তখন যেন তাকে অন্যের লাইন পড়তে না হয়। এর থেকে দুঃখের, এর থেকে অপমানের আর কিছুই কিন্তু নেই। এই যে গল্পটা এখানে, এই গল্পটা এখানে শেষ হচ্ছে। আশা করি প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বলেছি এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোও বলেছি। অনেক ইনফরমেশন রয়েছে, লাইনে লাইনে প্রশ্ন আসে, সেই জায়গাগুলো বলেছি। গল্পটা খুবই সুন্দর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। আমাকে তোমরা জানাবে। এবার আমি অন্য কোশ্চেনের আলোচনায় আসছি। আচ্ছা, আমরা গল্পটা পড়লাম, খুব খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন ধরে ধরেই গল্পটা পড়লাম, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে গল্পটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। প্রথমত আমি একটা প্রশ্ন তোমাদের করি, যেখানে আমি উত্তরটা বলবো, কিন্তু আমি চাইবো তোমরা আমাকে কমেন্টে উত্তরটা জানাও। সেটা হচ্ছে, তোমাদের কেন মনে হয়েছে যে গল্পটার নাম জ্ঞানচক্ষু হয়েছে কেন? এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা হচ্ছে গল্পের নামকরণ। গল্পের নামকরণ কেন করা হয়েছে এটা কিন্তু জানতে চাওয়া হয়। তাহলে কেন জ্ঞানচক্ষু নাম হলো? দেখো, একদম যদি আমার সামনে বইটাই রয়েছে, তোমাদের সামনেও আশা করি বইটা রয়েছে, একদম শুরুতে যদি আমরা দেখি যে এখানে কথাটা কিন্তু রয়েছে, কি রয়েছে, যে তপনের যে একটা ধারণা ছিল যে কখনোই, মানে তা তপনের চোখ মার্বেল হয়ে গেল। এবং তপনের একটা কি ধারণা ছিল আমরা দেখলাম, যে লেখক কখনো সাধারণ মানুষ হতে পারে না। কিন্তু তার মেসোমশাইকে দেখে সে কি বুঝতে পারলো, যে না, তার ধারণা ভুল। আপাত অর্থে মনে হতে পারে যে এর ফলে তার জ্ঞান চক্ষু খুলে গেল, ঠিক আছে? কিন্তু আদতে কি শুধুই লেখিকা এই জ্ঞানচক্ষু খোলার জন্যই, বা এই জন্যই কি তার জ্ঞানচক্ষুর নামটা দিয়েছেন গল্পের? সেটা কিন্তু ভাববার বিষয়। আমরা কিন্তু এভাবে ভাবতে পারি, এটা কিন্তু আরেকটু ভাবতে হবে। সেটা কি? গল্পের শেষে আমরা কি দেখতে পেলাম, আমরা গল্পটা পড়ে দেখতে পেলাম যে তপনের এটা কোথাও মনে হলো কি, একদম দেখো শেষ দুটো লাইনেই রয়েছে বইয়ের, যে তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা পড়তে না হয়, আর কি অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ লেখক সম্পর্কে তপনের যে একটা ধারণা ছিল, অর্থাৎ তারা ভিন্ন গ্রহের লোক বা আকাশে থাকা এরকম ধরনের প্রাণী, সেটা তো সে বুঝতেই পারলো যে সেটা নয়, সাধারণ মানুষ এরা। এটা তো গেলই, কিন্তু আদতে আসল জ্ঞানচক্ষু কোনটা? সে যখন এটা বুঝতে পারলো যে নিজের কোনো কিছু, নিজের কোনো ভার বা কোনো কিছু অন্যের কাঁধে ফেলা কখনোই উচিত নয়। কাউকে বিশ্বাস করে কোনো কিছু এভাবে নির্ভর করে ফেলে রাখাটা উচিত নয়। সে কি মনে করেছিল গল্পটা লিখে, যে তার মেসোমশাই তার গল্পটা ছেপে দেবে, এবং সে আশা করে বসেছিল। কিন্তু যখন তে সন্ধ্যাতারা পত্রিকাতে তার গল্পটা সে পড়লো, সে তো নিজেই অবাক হয়ে গেল। সে নিজেই ভাবতে বসলো যে এরকম তো সে কিছু সে লেখেনি। অর্থাৎ আগা গোড়া পুরোটা কারেকশন করে তার ছোট মেসো, তার মেসোই নিজে একটা গল্প লিখে সেখানে তপনের নাম ছাপিয়ে দিয়েছে। এইখানে তপনের কিন্তু জ্ঞান চক্ষু খুলে গেল। তপন কি বুঝতে পারলো, লেখক হিসেবে আসল পরিচিতি, আসল বিষয় সে বুঝতে পারলো। এবং সে কি বুঝতে পারলো, যে একদিকে যেমন সে বুঝেছিল যে তার মেসোমশাই কি একজন সাধারণ মানুষ, বা লেখকরা সাধারণ মানুষ হয়, শুধুমাত্র এই জ্ঞানচক্ষুই কিন্তু তার খোলেনি।
সে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে তাকে নিজেকে এভাবে গড়ে তুলতে হবে যে কোনোদিনও সে যাই লিখুক না কেন সেটা যেন তার নিজের লেখাই বের হয় এবং অন্যের ওপর তাকে ভরসা করে না থাকতে হয়। এই ধরনের একটা জ্ঞান চক্ষু কিন্তু তার খুললো একদম গল্পের শেষে, কিন্তু আমরা বলতে পারছি। যেমন কি দেখুন, এখানে রয়েছে সে খুব কষ্ট পায়, অন্যান্যরা গল্প শুনে ধন্যি ধন্যি করে, কিন্তু তার কিন্তু চোখের জল পড়ে, কারণ গল্পটা তার নিজের লেখাই নয়। নিজের গল্পে সে কিন্তু নিজেকেই খুঁজে পায় না। তখন কিন্তু লেখার জগৎ সম্পর্কে বা লেখকের সম্পর্কে কিন্তু কি হচ্ছে, তপনের ধারণাটা বদলে যাচ্ছে, অর্থাৎ তপনের জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে। জ্ঞান চক্ষু মানে কি? জ্ঞান মানে কি? কোনো কিছু সম্পর্কে আমরা যখন বুঝতে পারছি, কোনো জ্ঞান লাভ করছি, কোনো কিছু শিখছি, তাই তো? তার যে চক্ষু, তার যে মন থেকে বুঝতে পারলো সে যে একজন লেখক হিসাবে স্বরূপ কি এবং লেখার জগৎটা আসলে কি, এবং এভাবে কারোর ওপরই ভরসা করে কোনো কিছু দিয়ে রাখা উচিত নয়। একদিন তপনকে নিজের এটা করতে হবে, সে আর যেন এই ভরসাটুকু না করে। এই যে জ্ঞান, এই জ্ঞানের চক্ষু কিন্তু তপনের খুলে গেল। তাই আপাত অর্থে এই জ্ঞান চক্ষু নামকরণটি আমরা কিন্তু ব্যঞ্জনাধর্মী বলতে পারি, তাই তো? কারণ জ্ঞান চক্ষু কথাটির মধ্যে কি বলছে, তার অন্তর্দৃষ্টি, তার যে মনের দৃষ্টি, সেই মনের দৃষ্টি কিন্তু খুলে গেল, সে সমগ্র ব্যাপারটা সম্পর্কে কিন্তু তার ধারণা হলো। এখানে কি তপন চরিত্রটা হচ্ছে নিজের জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটেছে, অর্থাৎ সে বুঝতে পেরেছে সত্যিটা কি এবং মিথ্যেটা কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা হচ্ছে জ্ঞান চক্ষুর নামকরণ কেন করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে বললাম, ওই জায়গাগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তপনের থেকে তার ছোট মাসি কত বছরের বড় ছিল? 8 বছরের বড় ছিল। তপন কি উপলক্ষে গিয়েছিল? ছোট মাসির বিয়ে উপলক্ষে গিয়েছিল। তারপরে কি, এখানে অনেক কোশ্চেন। তপন চরিত্রটা কিরকম আমরা বলতে পারি? তপন একটা কেন্দ্রীয় চরিত্র, সে কিরকম ধরনের তার চরিত্র। যদি আমরা গল্পটা ভালো করে পড়ি, যদি মেসোমশাই চরিত্র সম্পর্কে দেয়, সেটাও আমরা বুঝতে পারবো যে মেসোমশাই কিরকম ধরনের ছিলেন। এখানে যেমন রয়েছে দেখো, তপন হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, তার সাহিত্যের প্রতি প্রেম রয়েছে, সে গল্প লিখতে ভালোবাসে, সে কোথাও ভীষণ কৌতূহলী, সাহিত্যপ্রেমী, প্রকৃতিপ্রেমী, এই ধরনের একটা শিশুর সারল্য, উৎসাহ, এই ধরনের চরিত্র কিন্তু তপনের মধ্যে আমরা দেখতে পাই। আবার মেশোর ক্ষেত্রে একটা কি দেখতে পাই, মেশোর হচ্ছে একটা খুশি করার প্রবণতা রয়েছে, তার মধ্যে একটা বিচারবোধ রয়েছে, ঠিক আছে? আবার সে হয়তো সবাইকে একটা সন্তুষ্ট করার মতন একটা চরিত্র আমরা তার মধ্যে দেখতে পাই। তার মধ্যে একটা অহংকার বোধ, নিজেকে মহৎ প্রমাণ করার চেষ্টা, এই জায়গাগুলো কিন্তু আমরা মেশো চরিত্রটার মধ্যে দেখতে পাই। এবং সে অন্যের অনুভূতিকে বোঝার ক্ষমতাটা তার মধ্যে নেই। যদি সত্যি সত্যি থাকতো তাহলে সে বুঝতো যে তপনের যে লেখাটা সে আগাগোড়া নিজের মতন করে লিখেছে, সেটা যখন তপনের হাতে পড়বে, তপন যখন নিজে গল্পটা পড়বে, তখন তার কতটা কষ্ট হতে পারে, সেই অনুভূতি বোঝার ক্ষমতা কিন্তু আমরা তার যে মেসোমশাই চরিত্রটার মধ্যে কিন্তু দেখতে পেলাম না। এরপরে যদি ছোট মাসি বলি, ছোট মাসি আমরা কি বলতে পারি? সে স্নেহপরায়ণ বলতে পারি। সে একজন বন্ধুর মতন, সে চেয়েছিল তপনকে খুশি করতে, সে চেয়েছিল যে তপন যেটা লিখেছে তার মানে তার যে স্বামী, সে সেটাকে ছাপিয়ে দিক, এবং তার একটা গর্ববোধ রয়েছে তার স্বামীর প্রতি। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ছোট মাসির মধ্যে দেখতে পাই। এইরকম ছোট ছোট চরিত্রগুলো সম্পর্কে আমাদের আসতে পারে। এছাড়া কি, এছাড়া হচ্ছে জ্ঞান, এছাড়া যদি আশাপূর্ণা দেবী সম্পর্কে তিনি একদম আমরা পড়লাম যে কি কি প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এগুলো হচ্ছে তার ত্রয়ী উপন্যাস। এছাড়া আরও বিভিন্ন গল্প আমরা পড়েছি। ছোট ছোট অনেক প্রশ্ন হতে পারে যে তপনের আত্মীয়ার বাড়িতে যে বিয়ে হয়েছিল তপনের, সেটা কার? সেটা হচ্ছে ছোট মাসির। এবং নতুন মেসোমশাই কে ছিলেন? সে একজন লেখক ছিলেন। এছাড়া মেসোমশাই কি ছিলেন? একজন কলেজের অধ্যাপক ছিলেন। এই যে জায়গাগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তপন ছাতে উঠে গেল কেন? তার কান্না পেয়েছিল, তাই তো? তার খুব দুঃখ হয়েছিল। তখন সে কি করলো? ছাদে উঠে গিয়ে যে শার্টের তলাটা তুলে সে তার চোখটা মুছলো। আচ্ছা,
এছাড়া কি হাজার হাজার ছেলের হাতে কোন জিনিস ঘোরার কথা বলছে? গল্প। কার গল্পের কথা বলছে? তপনের না মেসোমশাইয়ের? তপনের গল্পের কথা কিন্তু বলা হয়েছে। সকলের হাতে যেটা ঘুরতে থাকে সেটা কি? পত্রিকা। পত্রিকার নাম কি? সন্ধ্যাতারা পত্রিকা। এই রকম প্রচুর প্রশ্ন কিন্তু জ্ঞানচক্ষু গল্পটার মধ্য থেকে আমরা পাবো। এবং তার পাশাপাশি কেন নামকরণ হয়েছে, তপন চরিত্রটি কেমন, একদম ছোট্ট করে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তার পাশাপাশি মেসোমশাই চরিত্রটি কেমন, তার মাসি চরিত্রটি কেমন, এগুলোও কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটা। আমি লাইন বাই লাইন পড়িয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি এইভাবে ধরে ধরে প্রত্যেকটা টেক্সট ধরে বুঝিয়ে বুঝিয়ে যতগুলো গল্প রয়েছে বা সিলেবাসে যা যা রয়েছে শেষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে।